আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো পরীক্ষায় এখান থেকে দুইটা কোশ্চেন সবসময় থাকে, দুইটা না থাকলে একটা তুমি 100% পাবা 10 মার্কের, আর দুইটা হলে 20 মার্ক থাকে। তো এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। ঠিক আছে, তো কিছু কিছু ডিপার্টমেন্টে এই দুইটাকে আলাদা আলাদা চ্যাপ্টার দিছে, আর কিছু ডিপার্টমেন্টে দুইটাকে একসাথে একটা চ্যাপ্টার দিছে। তো যারা ম্যানেজমেন্টে থার্ড ইয়ারে তাদের হলো 7 নাম্বার অধ্যায় দুটো একসাথে দেওয়া, মার্কেটিংদেরও 7 নাম্বার অধ্যায় একসাথে দেওয়া। আর যারা অ্যাকাউন্টিং আর ফিনান্সও আছে তাদের হলো 5 আর 6 নাম্বার চ্যাপ্টার, এটা হলো 5 নাম্বার অধ্যায় আর এটা হলো 6 নাম্বার অধ্যায়। ঠিক আছে, অ্যাকাউন্টিং আর ফিনান্সদের, আর বাকি দুইজন যারা ছিল তাদের হলো 7 নাম্বার অধ্যায় দুটো একসাথে। তো আমরা প্রথমেই শিখবো কোরিলেশনের সম্পর্কে, শিখবো কোরিলেশন কি। এবং এটা কিছু ম্যানেজমেন্ট আছে? হ্যাঁ, সবারই আছে চ্যাপ্টারটা। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর সব চ্যাপ্টারই কম বেশি সবারই আছে। এখন আমরা শিখবো কি কোরিলেশন। হ্যাঁ, কোরিলেশন প্রথমে আমরা শিখবো কোরিলেশন অ্যানালাইসিস। তো কোরিলেশন শেখার জন্য আমাকে আগে জানতে হবে কোরিলেশন কি। তো কোরিলেশনের বাংলা হচ্ছে সহসম্বন্ধ। ঠিক আছে, অর্থাৎ যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে একটু ভালো বুঝবা, মানে সম্পর্ক বোঝাবে। এখন সম্পর্ক তো আর একা একা হবে না, সম্পর্ক হতে হলে একের বেশি লোক লাগবে বা একের বেশি ভ্যালু লাগবে। সাপোজ মনে করো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স একটা ভ্যালু দেওয়া আছে, আরেকটা কি থাকবে সেলস। একটা আমরা ধরে নিলাম এই দুইটা মান দেওয়া কোশ্চেনে, দুইটা ভেরিয়েবল, একটা হলো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আর একটা ভেরিয়েবল হলো সেলস। ঠিক আছে, তাহলে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটা কেমন সেই সম্পর্কগুলো খুঁজে বের করার চেষ্টা করবো আমরা কোরিলেশনের মাধ্যমে। হ্যাঁ, আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স একটা ভেরিয়েবল, সেলস একটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক কীরূপ সেটা আমরা বের করা শিখবো হচ্ছে কোরিলেশনের মাধ্যমে, বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে। তো সাপোজ মনে করো এখানে আছে 10, এখানে 20, এখানে 30, এইখানে আছে মনে করো 15, এখানে মনে করো 25, এখানে আছে 40, এরকম এলোমেলো মান দেওয়া আছে না, এখানে 10, 20, 30, এখানে 15, 25, 40 এরকম দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি কিন্তু এইখান থেকে ডিসিশন নিতে পারতেছো না যে একটা ভ্যালুর সাথে আর একটা ভ্যালুর সম্পর্ক কেমন। এইখানে কিন্তু ডিসিশন নেওয়া পসিবল হইতেছে না, কারণ এক এক সময় এক রকম। দেখো এখানে এইখান থেকে এটা বাড়ছে 10, এটা বাড়ছে 10, আবার এটার থেকে এটা বাড়ছে কত 10, এটা থেকে এটা বাড়ছে 15। ঠিক আছে, এরকম বাড়ছে, আবার এইটার সাথে এটার সম্পর্ক। মূলত আমরা সম্পর্ক তৈরি করবো এই ভ্যালুর সাথে এই ভ্যালু, এই ভেরিয়েবলের ভ্যালুর সাথে এই ভেরিয়েবলের ভ্যালুটার সম্পর্ক তৈরি করব। তো এইখানে দেখো 10, এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে 30 আর এখানে 40, প্রতি ক্ষেত্রেই কিন্তু বাড়তেছে না, এইদিকেও দেখো বাড়তেছে, এদিকেও বাড়তেছে, এবং এদের সম্পর্কের মধ্যেও কিন্তু ডিফারেন্সটা প্রায় কাছাকাছি। তো এইরকম ভাবে আমরা কোনো ডিসিশন দিতে পারবো না যে আমাদের ওর সাথে ওর সম্পর্ক কেমন। সম্পর্ক দুই ধরনের হইতে পারে, এক হলো পজিটিভ সম্পর্ক, একটা হলো নেগেটিভ সম্পর্ক। বুঝতে পারছি, দুইটা সম্পর্ক হবে, হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ সম্পর্ক হবে এই বিক্রয়ের সাথে সেলসের। তো যদি পজিটিভ হয় তাহলে রেজাল্টগুলো সব প্লাসে বের হবে, আর যদি রেজাল্টগুলো সব নেগেটিভ মাইনাসে বের হয় তাহলে সেটাকে বলবো আমরা নেগেটিভ রিলেশন। এখন এটার আবার একটা মাত্রা আছে যে কতটুকু পজিটিভ হবে অথবা কতটুকু নেগেটিভ হবে। ঠিক আছে, যে আমরা যে কোরিলেশন বের করব, এই কোরিলেশনকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তো এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করব। তো এই আর এর ভ্যালু কত হতে পারে, একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে কোনো সময় হবে না। সেটা হলো সর্বোচ্চ +1 আর সর্বনিম্ন -1। এই রেঞ্জের বাইরে কোনো রেজাল্ট আসলে তুমি বুঝবা তোমার অঙ্কের ক্যালকুলেশনে ভুল হয়েছে।
অলওয়েজ এই রেঞ্জের মধ্যে থাকবে, এই রেঞ্জের বাইরে যাবে না। তাহলে সর্বনিম্ন হইতে পারে -1, সর্বোচ্চ হইতে পারে 1। তো এই 1 -1 দ্বারা আমি কি বুঝবো, অথবা +1 দ্বারা আমি কি বুঝবো? একটা তো বুঝলাম পজিটিভ নেগেটিভ, কিন্তু এই 1 দ্বারাই কি বোঝায়, বা এই শুধু এইখানকার 1 দ্বারাই কি বোঝায়, অথবা তোমার যদি এরকম আসে 0, আবার এরকম আসে যে এখানে 0.95ও তো হইতে পারে না, এর মানে মাঝখানে যা আসবে সবই কিন্তু পয়েন্টেই আসবে নাকি? 1 আর 2 এর মধ্যে কি কোনো পূর্ণ সংখ্যা হবে? হবে না, সবই পয়েন্টেই আসবে। তাহলে পয়েন্টের মানগুলোই আমাকে করতে হবে। তাহলে মনে করো এখানে 0.95 বের হলো, এখানে 0.90 বের হলো, -0.90, এইগুলো দিয়েই বা কি বোঝায় সেটা এখন দেখবো। আমরা তো বুঝলাম আর দ্বারা বুঝাইতেছে সহসম্বন্ধ, অর্থাৎ সম্পর্ক, একটার সাথে আরেকটা ভ্যালুর সম্পর্ক কেমন সেগুলো আমরা বুঝতেছি। কিন্তু এই যে রেজাল্ট গুলো বের হবে, এই রেজাল্ট গুলোরও কিছু ইনফরমেশন আছে, অর্থাৎ তোমার এই রেজাল্ট দেখেও বুঝতে হবে কতটুকু সম্পর্কটা কতটুকু আছে দুইজনের মধ্যে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, একটা রেঞ্জ থাকবে এরকম, আর এর মান এটা আমাদের শীটেও দেওয়া আছে, আমি লিখে একটু দেখাই, তারপর শীটটা আমরা দিয়ে দিচ্ছি। তো আর এর মান যদি এরকম বের হয়, আমরা ক্যালকুলেশন কিন্তু এখনো শিখি নাই কিভাবে আর বের করতে হয়, ক্যালকুলেশনটা আর একটু পরে শিখবো। আমরা আগে জেনে নেই যে কোরিলেশন কি এবং কোরিলেশন দ্বারা কি কি করা হয় বা কি বোঝা যায়। তো আমরা যদি ক্যালকুলেশন করে রেজাল্ট এইরকম পাই, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, এত থেকে এতর মধ্যে যদি থাকে, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো অলমোস্ট পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তার আগে এইটাতে যাওয়ার আগে আমরা ওই দুইটার ব্যাখ্যা দিয়ে নিই, -1 আর +1। হ্যাঁ, এই -1 দ্বারা বুঝবো যে দুইটার মধ্যে পারফেক্ট কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এর মানে কি, মনে করো এইটা লিখলাম 10, এটা 20, এটা 30, এটা হলো এক্স এর ভ্যালু, আর এখানে মনে করো ওয়াই আর একটা ভেরিয়েবল, এখানে মনে করো 15, 20, 25। এইটার রেজাল্টটা কি হবে তুমি কিন্তু আগেই বলে দিতে পারবা। কিভাবে বলে দিতে পারবা? দেখো, এই মানগুলো কিন্তু বাড়তেছে, এটাও কিন্তু বাড়তেছে। যখন দেখবা দুইটা মানই বাড়ে অথবা দুইটা মানই কমে, সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি বলে দিতে পারবে এটার অ্যান্সার পজিটিভ হবে, যেটা কিনা আমরা অঙ্ক দিয়েও দেখব। মনে রাখবা যে দুইটা ভ্যালুই যদি বাড়ে অথবা দুইটা ভ্যালুই যদি কমে, অবশ্যই রেজাল্ট পজিটিভ আসবে। বুঝতে পারছি? আর নেগেটিভ কখন হবে? নেগেটিভ হবে এরকম সিচুয়েশন হলে, এই এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল, একটা মনে করো 10, 5, 2 মনে করো আছে, আর এখানে আছে মনে করো 8, 10, 20। দেখছো একটা কি হইতেছে, একটা হলো কমতেছে আর একটা বাড়তেছে, ঠিক আছে? এটা কি কমতেছে, 10, 5, 2 এরকম হইতেছে, আর এটা কি হইতেছে 8, 10, 20, অর্থাৎ এটা বাড়তেছে। একটার সাথে এটা আরেকটা কি সম্পর্ক হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল না? এখান থেকেই তুমি কিন্তু আগেই কোশ্চেন দেখেই তুমি বলতে পারবে অ্যান্সারটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। বুঝতে পারছি? তাহলে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে সেটা বুঝতে পারবা। তাহলে একটা বাড়লে আর একটা কমলে, মানে দুইটা যদি দুই রকম হয়, তাহলে অবশ্যই অ্যান্সারটা নেগেটিভ আসবে। আর দুটো যদি একই ভাবে বাড়ে বা কমে, সেটাকে বলবো আমরা পজিটিভ কোরিলেশন। এখন দেখো এইখানকার ডিসটেন্স, প্রতি ক্ষেত্রেই ডিসটেন্স কিন্তু 10 করে। হ্যাঁ, প্রতি ক্ষেত্রেই 10 করে, এখানে কি প্রতি ক্ষেত্রেই 5 করে। তার মানে কি একটা নির্দিষ্ট হারে কিন্তু ভেরিয়েবল গুলো চেঞ্জ হইতেছে না, একটা নির্দিষ্ট হারে ভেরিয়েবল গুলো চেঞ্জ হইতেছে। নির্দিষ্ট হারে যখন প্রত্যেকটা ভ্যালুই যদি এরকম, পরেরটা 40 হয়, 50 হয়, এখানে যদি 30 হয়, এখানে যদি 35 হয়, তাহলে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু 10 করে ডিসটেন্স, এই সাইড এখানে 10 আর এখানে 5। তার মানে কি এগুলো সব মিলতেছে, আবার এগুলো সবও মিলতেছে। এরকম যখন দেখবা সবগুলো ডিসটেন্স সমান থাকবে, তখন অবশ্যই রেজাল্ট আসবে পজিটিভ 1। এটাকেই আমরা বলতেছি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। পারফেক্ট পজিটিভ কোরিলেশন কেন পারফেক্ট বলতেছি, কারণ প্রতি ক্ষেত্রে এই ভেরিয়েবল গুলো সমান হারে চেঞ্জ হইতেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই রেজাল্টটা 1 আসবে। এই জিনিসগুলো কিন্তু আমি ক্লু দিয়ে দিতেছি যে অঙ্কটা হয়েছে কিনা তুমি কিছুটা হলেও মেজারমেন্ট আগেই করতে পারবা, যে আমার অঙ্কটা যে করছি আমি, এই অঙ্কটা হয়েছে কিনা। ফার্স্ট মেজারমেন্ট কি দিছি আমরা, ক্লুটা দিছি, সেটা হলো অবশ্যই রেজাল্টটা -1 থেকে +1 এর মধ্যে হবে, এটা অবশ্যই থাকতে হবে, এটা মাস্ট। এর বেশিও হবে না, কমও হবে না। সেকেন্ড ক্লু দিছি কি, যে আমরা দেখবো ভেরিয়েবল গুলো কি সবই, দুইটাই কি বাড়ছে না দুইটাই কমছে, নাকি দুইটা আবার একটা বাড়ছে একটা কমছে, তার উপর ভিত্তি করে তুমি আগেই বলতে পারবা অ্যান্সারটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে।
ঠিক আছে। এরপর তুমি এভাবেও চেক করতে পারো যে প্রত্যেকটা ডিস্টেন্স কি সমান কিনা। সমান যদি হয় তাহলে তুমি অবশ্যই বুঝবে কি এটা পারফেক্ট পজিটিভ কোরিলেশন, অর্থাৎ এটার রেজাল্ট অবশ্যই কি আসবে, পজিটিভ আসবে। এমন যদি হয়তো যে এইরকম এখানেই যে এক ডিস্টেন্স সমান কিন্তু একটা বাড়ছে একটা কমছে, সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট নেগেটিভ কোরিলেশন হবে। ডিস্টেন্স ঠিকই সমান কিন্তু একটা বাড়ছে একটা কমছে, বুঝতে পারছি? মনে করেন এখানে সবগুলো -5 করে আসলো, তার মধ্যে একটা বাড়ছে একটা কমছে, তাহলে আমরা কি বলছি একটা বাড়লে একটা কমলে সেই রেজাল্ট অবশ্যই -1 হবে। কখন -1 হবে? যদি ডিস্টেন্সে সবার আবার সমান ডিস্টেন্সে বাড়ে বা সমান ডিস্টেন্সে কমে, বুঝতে পারছি? তো এটা হলো, এটাকে তাহলে আমরা কি বলবো, যদি আমার -1 রেজাল্ট আসে তাহলে লিখবো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর যদি +1 আসে তাহলে বলবো পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এছাড়াও আমাদের আরো 4টা আছে, 4টা পজিটিভ 4টা নেগেটিভ। তো পজিটিভ শিখলে নেগেটিভটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দেখি 4টা কমেন্ট আমরা কিভাবে দিব। ফার্স্ট হলো 0.95 থেকে 0.99 এর মধ্যে যদি হয় তাহলে আমরা এটাকে বলবো অলমোস্ট পারফেক্ট পজিটিভ কোরিলেশন। অলমোস্ট আমাদের লিখতে হবে না, এটা শীটের মধ্যে দেওয়া আছে। অলমোস্ট পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এই রেঞ্জের মধ্যে তোমার যদি অ্যান্সারটা বের হয়, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে অ্যান্সার বের হলে আমরা পারফেক্ট পজিটিভ কোরিলেশন লিখব। যদি এই রেঞ্জের মধ্যে হয় 0.51 থেকে 0.94, এই রেঞ্জের মধ্যে যদি তোমার অ্যান্সারটা বের হয় আর এর মান, তাহলে লিখবা তুমি হাই ডিগ্রি HIGAC, হাই ডিগ্রি পজিটিভ, হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। যদি অ্যান্সারটা এরকম বের হয় 0.50 বের হয়, একদম ডিরেক্ট 0.50 বের স্যার হয়। এগুলো কি মুখস্থ করব? হ্যাঁ, মুখস্থ করতে হবে। যদি 0.50 হয় তাহলে আমরা লিখবো এটাকে মডারেট ডিগ্রি অফ কোরিলেশন। মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। আর যদি এইরকম বের হয় আরেকটা রেঞ্জ, এটাই লাস্ট, 0.25 থেকে 0.49, এই রেঞ্জের মধ্যে যদি অ্যান্সার তোমার বের হয় তাহলে এটাকে লিখবা লো ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। আর যদি 1 হয় তাহলে কি বলছিলাম আমরা, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। মনে রাখবে কিভাবে, এই 5টারই কিন্তু আবার নেগেটিভ আছে। আমি ওই নেগেটিভ 5টা লিখলাম না, কারণ পজিটিভ পারলে তো তুমি খালি পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাবে, মাইনাস মানে মাইনাস যদি থাকে এগুলোর আগে, তাহলে এখানে পজিটিভের জায়গায় নেগেটিভ হবে, বুঝতে পারছি? তো মনে রাখবে এইভাবে। প্রথমটা তো ইজিলি পারবা, কারণ তুমি তো, তোমাকে বললাম যে যদি ডিস্টেন্স সমান হয় তাহলে রেজাল্ট আসবে 1 মানে কি পারফেক্ট, মানে একদম কোনো পার্থক্য না, একদম 100%ই আমাদের পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করতেছি। আর যদি এই রেঞ্জের মধ্যে হয় তাহলে এইভাবে মনে রাখবো অলমোস্ট পারফেক্ট পজিটিভ। আর যদি 0.15 থেকে 94 এর মধ্যে হয় তাহলে হাই ডিগ্রি। এটা হাই ডিগ্রি মনে রাখলে লাস্টেরটাতে লো ডিগ্রি, এটা অটোমেটিক আসা করবে। খালি মাঝখানেরটাও কিন্তু বোঝা যাচ্ছে মডারেট। মডারেট মানে অর্ধেক, 50% সে রেজাল্ট দেখাইতেছে, ঠিক আছে? 50% বলতে তোমার মনে করো আপ ডাউনটা একটু চেঞ্জ হয়েছে। মনে করো প্রথমবার 10 হলো, এরকম হইতে পারে যে এক্স এর ভ্যালু মনে করো আছে, ওয়াই এর ভ্যালু আছে, একটা দেখাইলে বুঝবা। স্যার লয়ের ই হবে না, হুম, লয়ের ই হবে না এই জিনিসটা। এখন আমাদের এই রেজাল্টটা মনে করো এরকম যে 20 না, আরো একটু বড় দিই, 50, পরেরটা মনে করো 10 কমছে, সাপোজ মনে করো 10 কমলে 40, পরেরটা 5 কমছে মনে করো, তাহলে কত 35, পরেরটা 2.5 কমছে মনে করো। এইরকম ভাবে কি কমবে ঠিকই, কিন্তু অর্ধেক অর্ধেক করে কমবে। এখানে কমছে 10, এখানে কমছে 5, পরেরটা কমবে 2.5। এইরকম যদি হয় তাহলে তখন রেজাল্টটা কিন্তু 0.50 আসবে। তখন আমরা এটাকে লিখবো মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। আমাদের তার এত কিছু জানার দরকার নেই, আমাদের কি হবে এখানে, কত চেঞ্জ হইতেছে বা কি হবে সেটা তো আমার দেখার বিষয় না। আমাদের জাস্ট মনে রাখবে, আমরা তো এই ফর্মুলা দিয়ে বের করবো না যে রেজাল্টটা কত হবে। আমার তার এত জিনিস চিন্তা করতে হবে না। তারপরে বললাম যে আসলে বুঝাইতেছে এখানে, মানে বিষয়টা কি বুঝাইতেছে তার জন্য একটু বলা।
আমরা সব কিছু কিন্তু করবোই হলো ফর্মুলার সাহায্যে। তো ওই ফর্মুলার সাহায্যে যে রেজাল্ট বের হবে সেই রেজাল্ট অনুযায়ী আমরা এখানকার 4টার যে কোনো 5টার যে কোনো একটা মন্তব্য দিব। মন্তব্য চাইলে দিব, না চাইলে দেওয়ার দরকার নেই, আর দিলে ভালো, হ্যাঁ, না চাইলেও দেওয়াটা ভালো। এখন আমরা শিখবো কিভাবে এই আর এর মানটা বের করে, কিভাবে আর এর মানটা বের করে। এখনো কিন্তু আমরা মেইন ইয়েতে ঢুকি নাই, মানে অঙ্ক করতে হবে যেগুলো লাগবে। তো এগুলো শিখলাম যে আমাদের কেমন রেজাল্ট বের হবে বা এবং কি রেজাল্ট বের হলে কেমন কমেন্ট দিতে হবে। এখন বের করতে শিখবো আমরা কিভাবে এই রেজাল্টটা বের করতে হয়। তো ফার্স্ট সূত্রটা আমরা লিখি, যেটাকে আমরা বলি কার্ল পিয়ারসন, একজন ব্যক্তির নাম কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসন মেথড বলি, হ্যাঁ। এই মেথডে সূত্র অনেকগুলো আছে, তো আমরা আমাদের বেসিক্যালি যেগুলো লাগবে আমরা ওইগুলোই আলোচনা করবো। বেশি সূত্র করলে পরে দেখবো যে কিছুই শেখা হবে না। তুমি এই যে এখন আমরা যে আর এর মান বের করবো, আর এর মান তোমার কয়েকটা সূত্র দিয়ে বের করা যায়। আমরা সবসময় বেশি যেটা ইউজ করি সেইগুলো আমরা এখানে দেখাবো। যে কোনো সূত্র দিয়ে করা যায়, কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায় যখন পরীক্ষার হলে বলে দিবে, ইন্ডিকেট করে দিবে যে এই সূত্র দিয়েই করো, তখন তো পড়বা ঝামেলায়। এই জন্য একটু আমরা সবগুলোই দেখবো, হ্যাঁ। তো প্রথম সূত্র হলো কিভাবে করবা, when deviation from actual mean। এগুলো বুঝাবো আমি কি বলছি এখানে। আর স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করা হবে, সামেশন স্মল লেটার হবে এগুলো, হ্যাঁ, সবকিছু স্মল লেটার। তো এই চ্যাপ্টারটা একটু স্মল লেটার আর ক্যাপিটাল লেটারে একটু খেয়াল করে বসাইতে হবে। সামেশন ওয়াই স্কোয়ার রুট, ঠিক আছে। এই যে এইটা, এই একটা সূত্র। আর একটা সূত্র আছে, when original variable are taken, হ্যাঁ, আর taken এইটার সূত্রটা হলো r is equal to summation xy minus summation x summation y divided by n, তারপরে রুট ওভার এখানে হবে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তারপরে হলো আবার সূত্র দেখে কেউ ভয় পেয়ে যাবে না, স্ট্যাটিস্টিক্সে সূত্রের মানে সূত্রই বেশি, সব সূত্রের খেলা। এই হলো সূত্র। আর একটা সূত্র আছে, ওটা দরকার নেই, ওইটা পরীক্ষা আজ পর্যন্ত আসে নাই। স্যার এগুলো কি লিখবো? এগুলো সবই লেখা আছে, তোমরা খালি জাস্ট বুঝবা আজকে। লেখা যখন লেখা লাগবে আমি বলবো কোনটা লেখা লাগবে, তো খেয়াল করো। সূত্র আর একটা আছে সেখানে, এটা হলো ডিভিয়েশন যেটাকে বলি, ডি, এখানে ডি আসে প্রত্যেকটা এক্স আর ওয়াই এর জায়গায়, সাথে সাথে আবার ডিও আসে। অত ইয়েতে যাওয়ার দরকার নেই ক্রিটিক্যালে। তো দুইটা সূত্র লিখলাম আমরা, হ্যাঁ। এখন কোন সূত্র কি এবং কিভাবে কি করতে হয় সেটা একটু বলি। প্রথমটাই লিখছি আমরা when deviation from actual mean। আমরা কোরিলেশনটা যদি অ্যাকচুয়াল মিনের সাহায্যে করি, অ্যাকচুয়ালে যাওয়ার আগে আমি আগে অরিজিনালটা বলি, তাহলে অ্যাকচুয়ালটা পরে আস্তে আস্তে বুঝতে পারবা। আগে অরিজিনালটা দিয়ে শিখাই, হ্যাঁ, আগে অরিজিনাল শিখাবো। অরিজিনাল when অরিজিনাল ভেরিয়েবল আর টেকেন, এটা দ্বারা কি বোঝাইতেছে, তবে কোরিলেশন করবা কিন্তু সাহায্য নিবা অরিজিনাল। অরিজিনাল বলতে কোশ্চেনে যেই মান থাকে, মনে করো এক্স এর মান আছে 10 20 30, ঠিক আছে। আর একটু উপরে লিখি কারণ আমার এটার আবার একটু কাজ আছে। কি বললাম, এক্স এর মান আছে 10 20 30, ঠিক আছে। আর ওয়াই এর মান আছে মনে করো 20 30 40, ঠিক আছে, 20 30 40। তো এখন আচ্ছা, এটা যদি যোগ করি কত হয়, 50 60, 60কে 3 দ্বারা ভাগ করলে 20, আর এটা 60 90, হ্যাঁ ঠিক আছে। যেটা আমি যেটা করতে চেয়েছিলাম হবে, সমস্যা নেই। এই মনে করেন প্রশ্নে এই দুইটা ভ্যালু দিয়ে দিছে, এরকম প্রশ্ন এরকম থাকবে, দুইটা ভ্যালু থাকবে।
এক্স ওয়াই লেখা থাকতে পারে অথবা বিভিন্ন নামে থাকতে পারে, নামে থাকলে আমরা ওটাকে এক্স ওয়াই ধরে নিতে হবে। তাহলে এক্স এর ভ্যালু আছে 10 20 30, ওয়াই এর ভ্যালু আছে 20 30 40, ঠিক আছে, এরকম ভ্যালু আছে। এখন তুমি কি করবা, কোরিলেশন তোমাকে বের করতে বলবো, এখন তুমি কি করবা, হয় এটা করবা নাহলে এটা করবা, নাকি তুমি যদি এটা দিয়ে করো যা আনসার হবে এটা দিয়ে করলে সেম অ্যান্সারই আসবে, সেম অ্যান্সার আসবে, বুঝতে পারছি? তো দুইটায় কেন আলাদা আলাদা করে, আমরা একটু একটা বেনিফিট পাওয়ার জন্য আমরা দুই ক্ষেত্রে দুইটা করি। সেই বেনিফিটটা কি, তুমি যদি এইটা করো তাহলে তোমার ঘর করতে হয় 60টা, এই সূত্রটা তুমি যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমার টোটাল কলাম করতে হবে 60টা। প্রথম সূত্র দিয়ে যদি তুমি অঙ্ক কমপ্লিট করতে চাও তাহলে তোমার টোটাল পোস্টে তো দুইটা থাকবে, তার সাথে আরো তোমার 5টা ঘর করতে হবে, বুঝতে পারছি? মানে ছকের মধ্যে কাজ বেশি। আর এইটা দিয়ে যদি করতে হয় তাহলে তোমার 5টা ঘর করলেই হয়ে যাবে, অর্থাৎ পোস্টে দুইটা দেওয়া আছে আর 3টা তোমার ঘর করতে হবে। কিভাবে 3টা করতে হবে একটু দেখি। দেখো তো আমাদের কোশ্চেনে লাগবে কি, সূত্রে দেখো সামেশন এক্স লাগবে, যেটা কিনা এই যে এইটা সামেশন এক্স, অর্থাৎ এটা যোগফল কত, 30 40 50 60, এই 60 সামেশন এক্স ইজ ইকুয়াল টু 60। আর কি লাগবে যে দেখো তোমার লাগবে সামেশন ওয়াই, সামেশন ওয়াই দিলাম, বুঝতে পারছি? এটা কত, 60 90, বুঝতে পারছি? আমি এইটা বুঝাইতেছি। তোমার কি কি লাগতেছে ঘর, এই এক্স এর যোগফল লাগবে, ওয়াই এর যোগফল লাগবে, এরপরে কি লাগবে নিচের দিকে একটু তাকাই, এক্স এর স্কয়ার লাগবে, তাহলে আমি এক্স এর স্কয়ার দিলাম, এক্স এর স্কয়ার। তারপরে কি লাগবে, এই যে ওয়াই এর স্কয়ার লাগবে, দিলাম ওয়াই স্কয়ার, ঠিক আছে, এক্স স্কয়ার দিলাম, ওয়াই স্কয়ার দিলাম। এটা কেন দিতেছি, সূত্রে যেটা লাগবে আমি ওই ঘরই করতে হবে না, কারণ ওই ঘরের রেজাল্ট ছাড়া তো তুমি সূত্রে মান বসাইতে পারবে না। তাহলে আমি দেখো এইটা নিছি, এইটা নিছি, এইটা নিছি, এইটা নিছি, এটাও কিন্তু হয়েছে, এই যে সামেশন এক্স না, সামেশন এক্স তো মানে এইটা, আর সামেশন ওয়াই মানে কোনটা, এই যে 90। তাহলে আমার বাকি রইলো কি, শুধু এক্স আর ওয়াই, তাহলে এই এক্স আর ওয়াই এর ঘর দিলাম একটা, বুঝতে পারছি? তাহলে কয়টা ঘর হলো, 5টা হয়েছে, 1 2 3 4 5টা, বুঝতে পারছি? 5টা ঘর। তখন আমার কাজ কি, এটা স্কোয়ার করে বসানো, এটা স্কোয়ার করে বসানো, এই দুটো গুণ করে এটা বসানো, যেই রেজাল্ট আসবে এখানে বসাই দিলে অঙ্ক শেষ। হ্যাঁ, এটা কখন করব, স্যার এন কি প্রশ্নের মধ্যে এন, দেওয়া এন থাকবে? হলো 1 2 3টা সংখ্যা না, এই 3 হলো এন এর মান, হয়তো তোমার এখানে যতগুলো ভ্যালু থাকবে ওইটা হলো এন এর মান, বুঝতে পারছি? এটা হলো এন এর মান। তো এটা হলো আমরা কোন সূত্রের জন্য ঘরটা করলাম, এই 2 নাম্বারটা, অর্থাৎ 5টা ঘর করছি যদি অরিজিনাল ভ্যালু আর টেকেন, ভেরিয়েবল আর টেকেন, এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল নিয়ে বাকি 3টা ঘর করছি। তো এটাকে বলতেছি আমরা হোয়েন অরিজিনাল ভেরিয়েবল আর টেকেন, অর্থাৎ এইটাতে কোনো কাজ করি নাই, কাজ করা বলতে এই মানের কোনো পরিবর্তন করি নাই, যেরকম আছে ওই রকম মান দিয়ে আমরা বাকি কাজগুলো করছি। এই জন্য এটার নাম হয়েছে হোয়েন অরিজিনাল ভেরিয়েবল আর টেকেন, বুঝতে পারছি? এখন এই ঘরটা কখন বুঝবো যে আমি এইটা করব নাকি এইটা করবো, এটা একটু পরে যে আমরা ওইটার একটু শিখে আসি যে এইটার কয়টা ঘর হবে। এটা কয়টা ঘর বলছে, 7টা ঘর হবে না। প্রথম ঘর হলো এক্স থাকবে, ঠিক আছে, আর একটা থাকবে ওয়াই, এগুলো সব ক্যাপিটাল, প্রথমগুলো সব ক্যাপিটাল হবে সবসময়। এরপরে হবে স্মল লেটারের এক্স, এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে। এরপরে হবে ওয়াই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার, ঠিক আছে। ওইখানে তো লেখলে দেখবা না, আমরা পরে আমরা ঘরগুলো নিচে করি একটু, হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এই পর্যন্ত হবে। তাহলে এটার স্কোয়ার করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হবে এক্স ওয়াই। তাহলে তো কয়টা ঘর করছি, 7টা ঘর করছি কিনা, এটা প্রশ্নে থাকবে, এটাও থাকবে। তুমি এটা নতুন বানাবে, এটা স্মল লেটার, এই ক্যাপিটাল লেটারের এক্স এর সাথে থেকে এক্স বার, এটাকে এক্স বার বলা হয়, এক্স এক্স টু দি পাওয়ার উপরে দাগ দিছে না, এক্স এর উপরে দাগ আছে, এটাকে বলে এক্স বার। এটাকে, এটার নাম হলো তোমার গড়, ঠিক আছে, বা এভারেজ। এভারেজকে আমরা এইভাবে প্রকাশ করি, এক্স বার দ্বারা প্রকাশ করি। আবার ঠিক একইভাবে ওয়াই, ওয়াই থেকে ওয়াই বার বাদ দিছে, আমাকে আবার শিখতে হবে এক্স বার কিভাবে বের করতে হয়, ওয়াই বার কিভাবে বের করতে হয়। তো এটা আমি একটু পরে যাইতেছি। তাহলে এই এক্স এর ভ্যালুটাকে কিন্তু এই স্মল লেটার এক্স বানাইছে না, ক্যাপিটাল লেটার এক্স কে স্মল লেটার এক্স বানাইতেছি, আর ক্যাপিটাল লেটার ওয়াই কে স্মল লেটারের ওয়াই বানাইতেছি। তারপরে কি করতেছি, এই দুইটা নিয়ে বাকি 3টা ঘর ফিল আপ করবো, অর্থাৎ এই এক্স এর স্কোয়ার করব, এই ওয়াই এর স্কোয়ার করব, আর এই এক্স ওয়াই গুণ করব। এইটার কাজ শুধু কিন্তু এখানে করছে, আর কোথাও কিন্তু এটার কাজ হবে না। তাহলে যেটা করছি এটাকে বলা হয় মেন মান থেকে গড় মান বাদ দিছি না,
এই মেন মান মানে কি, কোশ্চেনে এরকম যদি থাকে 10 20 30, এর যোগফল হলো 60, আর তিনটার গড় কত 30 না, তাহলে কি এই 10 মাইনাস 30 অথবা 20 মাইনাস 30 অথবা 30 মাইনাস 30, এখানে যে রেজাল্ট গুলো আসতেছে সেগুলো কি মেন মান থেকে গড় মান, এগুলো হলো মেন মান আর এটা হলো গড় মান। গড় মান মানে তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, স্যার তিনটার গড় স্যার 20 হয় না, 60/3। 20 20 20, তাহলে মেন মান থেকে গড় মান বাদ দেওয়া, যেটাকে এখানে বলতেছি হোয়েন ডিভিয়েশন। ডিভিয়েশন মানে স্যার আমি না এটা বুঝি নাই, কি করলেন? এখানে বলতেছি যে এই মেন ক্যাপিটাল লেটার প্রশ্নে এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এইটাকে আমি ডিভিয়েশন করতেছি। ডিভিয়েশন মানে এটার বাংলাতে বিচ্যুতকরণ, যেটাকে সহজ বাংলায় বলা হয় মেন মান থেকে গড় মান বাদ দিয়ে যেটা পাই আমরা সেটাকে বলতেছি আমরা আর ডিভিয়েশন অফ অ্যাকচুয়াল মিন। এটা হলো মেন মান আর এটা হলো গড় মান। তো এই যে দুইটা যে বিয়োগ করলাম এটাকেই বলতেছি আমরা ডিভিয়েশন, অর্থাৎ হোয়েন ডিভিয়েশন ফ্রম অ্যাকচুয়াল মিন। এই যেটা হলো অ্যাকচুয়াল মিন, ঠিক আছে। এই অ্যাকচুয়াল মিন আমি কিভাবে পাইতেছি, এই যে তিনটা ভ্যালু যোগফল হলো 60, 60কে আমি 1 2 3 দ্বারা ভাগ করলে 20। কোনো কিছুর গড় বের করতে হলে কি করতে হয়, মনে করো 5 জনের বয়সের গড় পাওয়া, তার মানে একজনের বয়স 10, একজনের 20, একজনের 30, তিনটাই দেখালাম, তিনজনের বয়সের যোগফল কত 30 40 50 60। এই 60কে কি করবা 3 দিয়ে ভাগ করলে কত হলো 20, তার মানে গড় বয়স 3 জনের 20 করে, বুঝতে পারছি। তাহলে এটাকে বলতেছি আমরা অ্যাকচুয়াল মিন, যেটাকে আমরা প্রকাশ করতেছি এক্স বার দ্বারা, ঠিক আছে। তার মানে কি মেন অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমরা যদি অ্যাকচুয়াল মিন বাদ দেই যেটা পাবো সেটাকে স্মল লেটার এক্স দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এইভাবে যদি আমরা কাজ করি, অর্থাৎ মেন মানটাকে যদি ডিভিয়েশন করে ফেলি, তখন আমাদের সূত্রটা এইটা হয়ে যাবে, বুঝতে পারছি। এগুলো আমরা অঙ্ক আর করবো, অঙ্ক করলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে এই সূত্রটা কখন করব, যখন আমরা গড় এরকম 7টা করব। 7টা গড় করছি না, এই একটা প্রশ্ন থাকবে, এটা থাকবে, এই দুইটাকে আমরা ডিভিয়েশন করে এই দুইটা বানাই দিয়েছি, আর এই দুইটার সাহায্যে বাকি 3টা করতেছি, টোটাল 7টা ঘর। এখন আসি যে আমি কখন 7টা ঘর করব আর কখন 5টা ঘর করব। তুমি চাইলে সবগুলো অঙ্ক এই সূত্র দিয়ে করতে পারবা, আবার সবগুলো অঙ্ক এই সূত্র দিয়েও করতে পারবা, কিন্তু মাঝে মধ্যে অঙ্কের একটু সমস্যা থাকার কারণে আমরা দুই ক্ষেত্রে দুইটা করি। তো আমরা এটা আমরা এই অ্যানালাইসিস করে বের করছি, সেটা হলো বইয়ে নাই ওইটা, বইয়ে দেখবা কি একই অঙ্ক দুই জায়গায়, তো ওইখানে আবার কোনো জায়গায় কোনো কিছু বলা নাই। স্যার আপনার কথা শোনা যায় না। বাকিরাও কি শুনতেছো না? দেখো তো একটু বাকিরা, এখন বোঝা যেতেছে স্যার। এখন মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হলে আটকে যায়। তাহলে আমি কি বললাম যে তুমি চাইলেই এইটা দিয়ে করতে পারবে, এটা দিয়েও করতে পারবা, বুঝতে পারছি। এখন আমাদের কাজটা ইজি করার জন্য আমরা দুইটা মেথডই শিখি, যে কখন কোনটা করবো সেটা আমরা এখন দেখাইতেছি, যে কখন আমি 5টা ঘর করব আর কখন 7টা ঘর করব, ঠিক আছে। এই জিনিসটা একটু দেখি। মনে করো এই যে এখানে গড় মান বের করছো না, গড় মান কত হয়, 60কে তুমি ভাগ করতেছো 3 দিয়ে, কত হলো 20, আর এইটার গড় কত আসতেছে, এটার গড় হলো 20, হ্যাঁ, এক্স বার 20, আর ওয়াই বার কত 90কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 30, হলো ওয়াই বার। তো দুইটা মানেই দেখো রাউন্ড ফিগার আসছে, কোনো দশমিকের মান আসে নাই, বুঝতে পারছি কি বলছি। দুইটারই গড় বের করে দেখছি যে এটা 20 বেড়েছে, এটা 30 বেড়েছে, এখানে কোনো দশমিকের মান আসে না, অর্থাৎ এরপরে কোনো পয়েন্ট আসে না, একদম রাউন্ড ফিগারে একটা ভ্যালু বের হয়েছে, বুঝতে পারছি। তো এইরকম যদি হয়, রাউন্ড ফিগারে যদি ভ্যালু বের হয়, তাহলে আমরা অলওয়েজ এই 7টা ঘর করে অঙ্ক করব, ঠিক আছে। 7টা ঘর করে অঙ্ক করবো। তুমি যদি চাও যে এটা দিয়ে করবো তাও হবে, কিন্তু অনেক সময় মান রেজাল্টটা এই যে মনে করো এখানে দিল 200, এখানে দিল 500, এখানে দিল 700, এই রেজাল্ট গুলোকে তুমি যদি যখন স্কোয়ার করবা তখন কিন্তু এই হাজারের 100-এর ঘরে যদি থাকে, এই 100-র সাথে তুমি যদি 100 গুণ করো তাহলে কি হবে, 1 2 3 4টা শূন্য হয়ে যাবে। আর যদি আরো বড় দেয়, মনে করো 1000 দিল, এখানেও 1000 দিলে আরো দুইটা কিন্তু শূন্য হবে, তার মানে কি তোমার অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গেলে ভুল হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। এটা তো 100 1000 1000 দেখে সহজে করে ফেলতে পারছি। এমন যদি হয় মনে করো 250 আছে আর মনে করো 237 আছে, এই দুইটা গুণ করলে কি অনেক বড় মান আসবে না, 1 2 3 4 5 6 ডিজিটের একটা মান আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রেজাল্ট ভুল হওয়ার পসিবিলিটি থাকে, অ্যামাউন্টটা বড় হওয়ার কারণে। তুমি যদি মনে করো না আমি ঠিকঠাক করতে পারবো, তাহলে সমস্যা তুমি করে ফেলবা। তো এইটা অ্যাভয়েড করার জন্য আমরা এই কাজটা করি,
তো এই কাজটা করলে মানটা একটু, এগুলো যখন ডিভিয়েশন করি মানটা একটু ছোট হয়ে যায়, ক্যালকুলেশন ইজি হয়। আর যখন এরকম হবে তাহলে আমি কি বললাম, রাউন্ড ফিগার থাকলে আমি 7 ঘর করে অঙ্ক করে ফেলবো। শর্টকাটে এটা মনে রাখো, যদি রাউন্ড ফিগার হয় এই গড় মানগুলো, তাহলে আমি এই 7টা গড় করে এই সূত্র দিয়ে অঙ্ক কমপ্লিট করে ফেলবো। আর যদি এরকম হয় যে সামেশন এক্স বারের মান সাপোজ মনে করো 50 কে তুমি 3 দ্বারা ভাগ করলা, এরকম মনে করো 3টা ভ্যালু আছে, 3টা ভ্যালু যোগ করে 50 এসে 50 কে তুমি 3 দ্বারা ভাগ করলা, তাহলে কত আসে দেখো। এটা অবশ্যই কি পয়েন্ট আসবে না? অবশ্যই পয়েন্ট আসবে। পয়েন্ট কত আসে একটু দেখো, বলো কত হয় এখানে, পয়েন্টটা কত আসে? 50 কে 3 দ্বারা ভাগ করো, আমি ইমাজিন করে নিছি 50 16.66। 6 আরো অনেক আছে, ঠিক আছে। এইরকম হলে আবার এটা করতে পারবে না। কেন করতে পারবে না? এই অনুযায়ী যদি করতে চাও, তোমার মেইন মান মনে করো সাপোজ 10 আর গড় মান মনে করো 16.666, তা তুমি বাদ দিলে কত আসতেছে? 6 এটাকে যখন স্কোয়ার করবা তখন এই পয়েন্ট কিন্তু আরো বেড়ে যাবে পয়েন্ট, তখন তুমি এটাতে করলে একটু সমস্যায় পড়ে যাবা। তখন আমরা এটা অ্যাভয়েড করি। তার মানে সহজ ভাষায়, যে তোমার যদি মানটা রাউন্ড ফিগারে বের হয় তাহলে এটা করবা, আর যদি দশমিকে বের হয় তাহলে আমি এটা করব, ঠিক আছে। খাতায় তোমরা লিখে রাখতে পারো, এই সূত্র লিখে এটার পাশে লিখে রাখো, যদি রাউন্ড ফিগার হয় তাহলে এটা করবা, আর যদি দশমিকের মান হয় তাহলে এটা করবো। বুঝতে পারছো? এইগুলো আমাদের 2টা সূত্র দিলাম আমরা। এরপরে আমরা পরবর্তী সূত্রে যাব। সূত্র এগুলো শীটে লেখা আছে, খালি লেখা রাখো ছোট করে, যে 1 নাম্বার সূত্র হবে রাউন্ড ফিগারের গড় মান রাউন্ড ফিগার ভ্যালু দুইটাই, হ্যাঁ দুইটা মানই কিন্তু রাউন্ড ফিগার হইতে হবে, শুধু এক্স বা শুধু ওয়াই না, দুইটা মানই রাউন্ড ফিগার হইতে হবে। তাহলে আমি নিব 2 নাম্বার সূত্র। আর যদি দুইটার কোনো একটার মধ্যে দশমিক এসে পড়ে তাহলে আমরা 1 নাম্বার সূত্র দিয়ে, সরি উল্টা বলছি, দশমিক আসলে হলো 2 নাম্বার সূত্র, দশমিক না না আসলে আসলে প্রথমটা। না। এখন আসবো, এটা তো শিখলাম কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এখন শিখবো আমরা র্যাঙ্ক কোরিলেশন। এখন শিখবো আমরা র্যাঙ্ক কোরিলেশন। দুইজন মনে হয় নেটওয়ার্কের কারণেই চলে গেছে, কিন্তু কে জানে। এখন র্যাঙ্ক কোরিলেশন শিখবো। আচ্ছা, যেটাকে আমরা যার নাম অনুসারে হয়েছে সেটা হলো স্পিয়ারম্যান র্যাঙ্ক মেথড। স্পিয়ারম্যান র্যাঙ্ক মেথড। তো ওর আবার 2টা সূত্র আছে, তা আমরা 2টা সূত্র একদিনে দেখবো না, একটাই দেখবো, আর একটা অন্যদিন দেখবো। সেটা হলো এই র্যাঙ্ক কোরিলেশনকে ক্যাপিটাল লেটার আর দ্বারা প্রকাশ করবো আমরা, ঠিক আছে। শুধু কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বললে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করবো, আর র্যাঙ্ক কোরিলেশনের সময় আমরা আর দ্বারা ইউজ করবো। তো সূত্রটা হলো 1 - 6 সামেশন ডি স্কয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n, এই হলো ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখন আমরা দেখব যে এই ডি স্কয়ার কি বা n কি। n হলো নরমাল যে কতগুলো ভ্যালু কোশ্চেনে আছে, সেটা হলো n এর মান। একটু আগে আমরা 3টা যে উদাহরণ দেখাইছি, এখানে 3ও হইতে পারে, 4ও হইতে পারে, যে কয়টা ভ্যালু থাকবে কোশ্চেনে এটা হলো n এর মান। আর ডি কিভাবে পাবো? ডি পাবো হলো এরকম, মনে করো এক্স এর ভ্যালু আছে, শর্টকাটে আমরা দেখাই 10, মনে করো 5, মনে করো 15, আর ওয়াই এর ভ্যালু আছে মনে করো 15, 30, 10, ঠিক আছে। বা এখানে 30 দিন, 10 দিন, এটার এই 15 দিন। তো এই এক্স আর ওয়াই ভ্যালু আছে, তো এটাকে তোমাকে প্রথমে কি করতে হবে? র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিং মানে কি? যে নাম্বারিং করতে হবে, কে 1 নম্বরে আছে, কে 2 নম্বরে আছে, কে 3 নম্বরে আছে। এই র্যাঙ্কিং গুলো তুমি চাইলে এই ছোট থেকে বড় র্যাঙ্কিং করতে পারো, অথবা বড় থেকে ছোট র্যাঙ্কিং করতে পারো, যে কোনো একটা ভাবে আমরা র্যাঙ্কিং করবো। তো আমরা ধরলাম যে বড় থেকে ছোট র্যাঙ্কিং করব। প্রথমে এক্স এর র্যাঙ্কিং করবো, এই জন্য R1 দিলাম। এক্স এর র্যাঙ্কিং করবো, র্যাঙ্কিং বলতে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে নাম্বারিং করবো। তাহলে সবচেয়ে বড় কে আছে? এখানে 15 আছে সবচেয়ে বড়, এটাকে আমি 1 নম্বরে দিলাম, ঠিক আছে। 10 আছে 2 নম্বরে, এটাকে 2 নাম্বার র্যাঙ্কিং এ দিলাম, আর ও সবচেয়ে ছোট, আর 3 নম্বরে দিলাম।
হ্যাঁ, অনেক সময় মনে করো ইয়ের মতো ক্লাসে এই রোল নাম্বার দেয় না, ফার্স্ট সেকেন্ড থার্ড রে এইভাবে এখন এই নাম্বারের ভিত্তিতে তো ফার্স্ট সেকেন্ড থার্ড মনে করো না, তো ধরলাম আমাদের এক্স এর নাম্বার দেওয়া আছে, ওয়াই এর নাম্বার দেওয়া, মনে করো এটা ক্লাস 1 এর, এটা 2 এর আমাদের মার্ক দেওয়া আছে এক একজন স্টুডেন্টের। তো 15 যে পাইছে ওরা 1 নাম্বারে দিছি, 10 যে পাইছে তাকে 2 নাম্বার রোল দিছি, 5 যে পাইছে তাকে 3 নাম্বার রোল দিছি। ঠিক একইভাবে ওয়াইটা আমরা র্যাঙ্ক 2 দ্বারা প্রকাশ করব, র্যাঙ্ক 2। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, ওই যে এখানে যেহেতু বড়কে 1 দিছি, এখানেও কিন্তু বড়কে 1 দিতে হবে। তুমি আবার এমন করো না যে এটা এখানে আমি দিছি বড়টা, এখানে ছোটটা দেই, সমস্যা কি হবে না, কিন্তু দুইটাকে একই ভাবে দিতে হয়, দুইটাকেই ছোটটাকে 1 দিতে হবে, অথবা দুইটার ক্ষেত্রেই বড়টাকে 1 নম্বরে রাখতে হবে। তো এখানে বড়কে ও তার মানে ওর 1 দিলাম, এরপরে ও 2 আর ও 3। তারপরে আমরা কি করব, এই দুটো বিয়োগ করব, আর 1 থেকে আর 2 বিয়োগ করব, তারপরে স্কয়ার করব, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলতেছি ডি স্কয়ার। অর্থাৎ এই দুটো মান বিয়োগ করছি, এটা এই জন্য এটাকে বলি ডিভিয়েশন, এই ডিভিয়েশনের স্কয়ার, ডি দ্বারা ডিভিয়েশন বোঝায়। তাহলে এখান থেকে যদি আমি বাদ দেই তাহলে থাকতেছে 1, 1 এর যদি স্কয়ার করো তাহলে হবে 1, এটা থেকে যদি বাদ দেই থাকে 0, 0 এর স্কয়ার করলে 0, আর এটা থেকে এটা বাদ দিলে হইতেছে 1, 1 এর স্কয়ার করলে 1, সবগুলো যোগ করলে যেটা পাবো সেটা হলো সামেশন ডি স্কয়ার কত 2। তাহলে তুমি কিন্তু অঙ্কটা করে ফেললা। 1 - 6 হলো সূত্রের, এই ডি স্কয়ারের মান 2, এন এর মান এখানে কয়টা হলো 3টা, তাহলে 3 এর কিউব -3 করলেই অঙ্ক শেষ। একদম ইজি, র্যাঙ্ক কোরিলেশনটা ইজি। কোশ্চেনে যা মান থাকবে এটাকে তুমি 1 2 3 আকারে সাজাবে, অনেক সময় এটা না দিয়ে সরাসরি এটা দিয়ে দেয়, তো তোমার কাজ আরো কমে গেল। এটা যদি না থাকে তোমার 3 ঘরে অঙ্ক শেষ, আর যদি এটা না থাকে তাহলে তোমার এটা বসে এটাকে র্যাঙ্কিং করে নিতে হয়। ঠিক আছে, এই হলো আমাদের র্যাঙ্ক কোরিলেশন। এখন এখানে স্কয়ার আসারও কিন্তু একটা যুক্তি আছে, স্কয়ার কেন আসছে। স্কয়ারটা আসার উদ্দেশ্য হলো অনেক সময় রেজাল্টটা নেগেটিভ হইতে পারে। তুমি যে এটা থেকে বিয়োগ করলা, এটা তো পজিটিভ আসছে, এটা থেকে বিয়োগ করছো এটা 0 আসছে, সমস্যা নেই, কিন্তু এটা থেকে যখন বিয়োগ করছো এটা কিন্তু নেগেটিভ এসে পড়ছে। তো এই নেগেটিভ মানটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা সত্যি স্কয়ার আনি। ঠিক আছে, স্যার র্যাঙ্কটা আরেকটু বুঝিয়ে দেন। র্যাঙ্ক, র্যাঙ্কটা হলো প্রশ্নে এই মানগুলো দেওয়া থাকবে, তোমাকে র্যাঙ্কিং করতে হবে। ফার্স্ট র্যাঙ্ক কোরিলেশন বের করতে হলে আগে তোমাকে র্যাঙ্কিং করতে হবে। প্রশ্নে যদি র্যাঙ্কিং করা থাকে তাহলে তোমার তার র্যাঙ্কিং করা লাগতেছে না। র্যাঙ্কিং করা থাকবে বুঝবা কিভাবে, কোশ্চেনের মধ্যে এরকম থাকবে 1 2 3 4 এলোমেলো 1 2 3 4 5 6 যতগুলো সংখ্যা থাকবে, মনে করো 7টা সংখ্যা আছে, 7টা সংখ্যাই থাকবে কিন্তু এলোমেলো থাকবে, তখন বুঝবে তোমার এটা র্যাঙ্কিং করা আছে। কিন্তু ওইরকম না থাকে, যদি এরকম ভ্যালু থাকে 10 20, তুমি তো এখন বুঝতেছো না যে র্যাঙ্কিং করা আছে কি না আছে, বুঝতো তখনই যদি মনে করো 3টা ভ্যালু মনে করো এগুলো দেয় নাই, প্রশ্নে এভাবে দিয়ে দিছে, তাহলে বুঝবা কি র্যাঙ্কিং করা আছে। বুঝতে পারছি কেন র্যাঙ্কিং করা আছে, কারণ আমার 3টা ভ্যালুই এখানে 1 2 3টা ভ্যালু না, 3টা ভ্যালু কিন্তু আছে কিন্তু আগে পরে আছে, কিন্তু সমস্যা নেই, তার মানে র্যাঙ্কিং করা আছে। আর যদি এইটা দেয় তাহলে তুমি কি বুঝবা এটা কি র্যাঙ্কিং করা আছে কিনা, এটা র্যাঙ্কিং করা নাই, কিন্তু এটা র্যাঙ্কিং তোমাকে করতে হবে। র্যাঙ্কিং করা হয় কিভাবে, 1 2 3 4 এইভাবে র্যাঙ্কিং করা হয়, ওই 30 5 বা 10 এরকম ভাবে র্যাঙ্কিং করা হয় না। তাহলে আমি সবচেয়ে বড় হলো 15, এই 15কে আমি 1 নাম্বার র্যাঙ্কিং এ দিছি, তারপরে আছে 10, 10 কে আমি 2 নাম্বারে দিছি, আর আছে 5, 5 কে আমি 3 নাম্বারে দিছি। ঠিক একইভাবে ওয়াইয়ের সবচেয়ে বড় হলো 30, 30 কে আমি 1 নাম্বারে দিছি, তারপরে একটু ছোট হলো 10, 10 সরি 10, আমি কি এখানে ভুল লিখছিলাম নাকি, হ্যাঁ আমি এখানে ভুল লিখছিলাম, সেটা হলো এটা হবে 2, এটা হবে 3, তাহলে এখানে তো ভুল হয়েছে, সমস্যা নেই, এটা 2 হবে। এখানে আসতেছে 4, এখানে 4 হবে। বুঝতে পারছি কিভাবে র্যাঙ্কিং করছি, এটাকে 2 নাম্বারে দিছি আর এটাকে 3 নাম্বারে দিছি, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে আমরা এখানে সাজাইছি। তো এইভাবে আমরা র্যাঙ্ক কোরিলেশন করবো। র্যাঙ্ক কোরিলেশনের আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা কখন হয়, মনে করো এইখানে তো সবই একটা মানে একবার করে আছে না, একটা মানে একবার করে আছে, মানে এই সিরিয়ালে একটা মানে একবারই আছে, কিন্তু অনেক সময় এমন হয়ে যায় এই 10 মনে করো 2 জন পাইছে, তখন তো করবো বেজাল, একই মার্ক 2 জনে পাইছে, তখন কি করবো তুমি, তাহলে কি দিবা, ওরে কি 2 দিতে পারবা, বা ওরা কি 1 দিতে পারবা, বা 3 দিতে পারবা না, তখন একটু ঝামেলা হয়ে যায়। তখন আমাদের আরেকটা সূত্র আছে, ওইটা অ্যাপ্লাই করতে হয়, ওই সূত্র একটু বড়, তো ওইটাতে আমরা গেলাম না, যখন অঙ্ক করবো তখন ওই সূত্র দেখাবো। ঠিক আছে, এখনো কিন্তু আমাদের শেষ হয় নাই সূত্র, আজকে পুরো ক্লাস সূত্রই হবে। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটার মেন বেসিকই হলো সূত্রটা ধরা। তুমি যদি অঙ্ক করতে যে
এগুলার প্রয়োগটা জানো তাহলে তুমি দেখবে একাই অঙ্ক করতে পারতেছো সবগুলো। আমরা আছি এখনো কোরিলেশনের সূত্রের মধ্যেই। তো আমরা এখন দেখব প্রবাবল, আগে করব কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এটা কিভাবে করব? আর এর যে ভ্যালুটা আমরা বের করব, কোরিলেশন মানে কি আর এর ভ্যালু বের করা শিখছি কিভাবে বের করতে হয়। ওই মানটাকে যদি আমি স্কয়ার করে দিই তাহলে হবে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। তো এইটা দ্বারা কি বোঝায় একটু পরে আমরা বলতেছি। তারপর আমরা দেখব নন ডিটারমিনেশন, কোএফিসিয়েন্ট অফ নন ডিটারমিনেশন, কোএফিসিয়েন্ট অফ নন ডিটারমিনেশন এটা কিভাবে পাবো? 1 মাইনাস আর স্কয়ার। ঠিক আছে, এই ছোট ছোট সূত্র এগুলো। আর এর ভ্যালুকে স্কয়ার করে দিলে ডিটারমিনেশন, আর 1 থেকে আর এর স্কয়ারের মান বাদ দিলে হবে নন ডিটারমিনেশন। এখন ডিটারমিনেশন আর নন ডিটারমিনেশন দ্বারা কি বোঝায় সেটা একটু দেখি। আমরা বলছিলাম যে এক্স এর ভ্যালু থাকবে এবং ওয়াই এর ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই এর ভ্যালু থাকবে, এরকম থাকলো ভ্যালু। তো এই যে ডিটারমিনেশন, এখানে একটা রেজাল্ট বের হবে। সাপোজ মনে করো রেজাল্ট এরকম বের হয়েছে, আর স্কয়ারের ভ্যালু 0.81 বের হয়েছে। এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে হবে 81%। একটা উদাহরণ দেখলাম যে আমাদের অ্যান্সার আর স্কয়ারের ভ্যালু 0.81 বেরিয়েছে, এটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করি 81% হবে। তো এই 81% দ্বারা আসলে কি বুঝতেছি আমরা? এই 81 দ্বারা বুঝতেছি যে আমাদের এখানে যে ভ্যালুগুলো, ভেরিয়েবলের মানগুলো দেওয়া আছে, এই ভেরিয়েবলগুলোর মান যে 10, 20, 30, 30, 15, 45 এই ভ্যালুগুলো যে দেওয়া আছে, সেই এই ভ্যালুগুলো আমাদের যে দেওয়া হয়েছে সেগুলো একটা আর একটার উপরে কতটুকু নির্ভরশীল, বা একটা ভ্যালু, আমি তো এখানে ভ্যালুগুলো তো শুধু শুধু দিই না, এখানে বিভিন্ন ঘটনা ঘটছে, সেই ঘটনার ভিত্তিতে আমরা এখানে বসাইছি। মনে করো রেজাল্ট দিছে, তাহলে কি একটা ছাত্র 10 পাইছে, একটা ছাত্র 30 পাইছে, 20 পাইছে, 30 পাইছে, আবার এখানে 30 আছে, 15 আছে, 45 আছে। তো এই যে আমরা যে এখানে যে রেজাল্টগুলো দিছি, এগুলো, এই রেজাল্টগুলো দেওয়ার উপর কিন্তু বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, ফ্যাক্টর মানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে এই রেজাল্ট, এক একজনের রেজাল্ট এক এক রকম হয় নাকি? পারিপার্শ্বিক অবস্থা যদি সবারই একরকম হয় তাহলে কিন্তু সবার রেজাল্ট সেম আসতো। এক এক জায়গায় এক এক রকম পারিপার্শ্বিকতার কারণে রেজাল্টগুলো এক একজনের এক এক রকম আসছে। তো এই 81 দ্বারা বুঝতেছি যে 81% পারিপার্শ্বিকতা মিল আছে। যে রেজাল্টগুলো যে চেঞ্জ হইতেছে, এটার হিসাব করলে এত হবে না, আরো কম হবে, আরো বেশি হবে, কি বলে আরো কম হবে, অনেক কম হবে। কারণ কি এখানে কিন্তু মার্কেট ডিস্টেন্স অনেকখানি নাকি? রেজাল্টটা আর এমন একটা ইমাজিন করে নিলাম যে আমাদের এই যে রেজাল্টগুলো যে চেঞ্জ হইতেছে, একটার সাথে আরেকটার সম্পর্ক আছে 80%, অর্থাৎ একটা ভ্যালু আর একটা ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট আছে 81%। বাকি 19% কি, বাকি 19% হলো আমাদের এই রিলেটেড না, মানে অন্য কোনো আদার কোনো ফ্যাক্টরের কারণে এই রেজাল্টগুলো চেঞ্জ হইতেছে। এখানে যে রেজাল্টগুলো চেঞ্জ হইতেছে, এই 81% কি, যে একটা আর একটার কারণে চেঞ্জ হইতেছে, আর বাকি যে 19%, সেই 19% আদার কোনো ফ্যাক্টরের কারণে তাদের রেজাল্টগুলো চেঞ্জ হইতেছে। এইটা দ্বারা এই ডিটারমিনেশনকে বোঝানো হয়। আর নন ডিটারমিনেশন মানে কি? 1 মাইনাস আর স্কয়ার না, অর্থাৎ তুমি 1 এর থেকে 0.81 বাদ দিলা, থাকলে হলো 0.19, থেকে এটাকে বলতেছি আমরা 19%। ওই যে 19% যেটা বললাম, 81% হলো একটা ভ্যালুর কারণে আরেকটা ভ্যালু, মানে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের ব্যাখ্যার কারণে পরিবর্তন হইতেছে, আর বাকি 19% আদার কোনো ফ্যাক্টরের কারণে পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা প্রকাশ করি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন দ্বারা। একটা হলো কোএফিসিয়েন্ট অফ নন ডিটারমিনেশন। কারণ তোমাদের হইতে পারে যে এইটা আমরা জানি না কি লাভ, এইগুলো আসলে জানি না তোমাদের লাভ নাই, এগুলো যারা পরিসংখ্যানের কাজ টাজ করে তাদের এগুলো লাগে। আর এগুলোর নাই এখন, বলো এইগুলো সফটওয়্যার হয়ে গেছে না, সফটওয়্যারে তুমি ডাটা ইনপুট করলে অটোমেটিক রেজাল্ট বের হয়ে যাবে, তোমারও এত কিছু চিন্তা করতে হবে না। সফটওয়্যারে খালি জাস্ট ফর্মুলা সাজানো আছে, তুমি জাস্ট খালি ডাটাগুলো ইনপুট করবা। এই যে আমরা এখন যে ডাটাগুলো দেখবো, এই ডাটাগুলো ইনপুট করলেই অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে,
মানে রেজাল্ট দিবে এবং ওই রেজাল্টের ব্যাখ্যাও এই কম্পিউটারে দিয়ে দিবে, সফটওয়্যারই তোমার ব্যাখ্যা দিয়ে দিবে। আচ্ছা, আমরা যদি আমাদের আরো শেষ হয় না, আরো দুইটা সূত্র আছে। আরো দুটো, এত সূত্র একসাথে কেন দেখাই দিচ্ছে, কারণ আমাদের প্রথম অঙ্কটাই সবগুলো সূত্র আছে, এই জন্যই একটু সবগুলো সূত্র দেখায় নিতেছি। মানে প্রথম অঙ্কটা করলেই তোমার এই কোরিলেশনের প্রায় 80% শেষ হয়ে যাবে, কোরিলেশন একটা অঙ্ক করলে। আচ্ছা, এরপরে দেখি প্রবাবেল ইরর। প্রবাবেল ইরর প্রবাবেল ইরর এর সূত্র 0.6745, এই ডিজিট মোবাইল নাম্বারের মধ্যে এটা মুখস্থ করতে হবে, 4টা ডিজিট। মনে রাখারও টেকনিক দেখাই দিছি দাঁড়াও। এটা হলো নন ডিটারমিনেশন বাই n রুট n, এই হলো সূত্র একটা। আর একটা হলো স্ট্যান্ডার্ড ইরর। এটা সহজ, এইটা প্রবাবল পারে স্ট্যান্ডার্ড পাবে, খালি এতটুকু আসবে, ওই ডিজিটটা বলবে না। নন ডিটারমিনেশনকে রুট n দ্বারা ভাগ, ঠিক আছে। এটা দ্বারা ওই যে আমরা যে ডেটাগুলো সংগ্রহ করি, হ্যাঁ, ডেটাগুলো কি করা আগে প্রথমে সংগ্রহ করা, ওই চ্যাপ্টার আমরা এখনো করি নাই। আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ডেটা কালেকশন অ্যান্ড প্রেজেন্টেশন, ঠিক আছে। ডেটা কিভাবে কালেকশন করা হয় এবং এগুলোকে কিভাবে প্রেজেন্টেশন করা হয়, সেই জিনিসগুলো আমরা শিখবো একদম ফার্স্ট চ্যাপ্টারে। তো এইগুলা কেন নিছি, কারণ আমরা ফার্স্ট চ্যাপ্টার যদি ধরি, ফার্স্ট চ্যাপ্টারের সাথে বাকি চ্যাপ্টারগুলো একটু রিলেটেড, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এগুলো যখন করবা, প্রথম চ্যাপ্টার হলো প্রেজেন্টেশন অফ ডাটা অ্যান্ড কালেকশন অফ ডাটা, সেকেন্ড চ্যাপ্টার হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা, এরপরে হলো মেজার্স অফ ডিসপারশন, স্কিউনেস, কার্ডোসিস মোমেন্ট, ঠিক আছে। এরপরে আছে তোমার আরো কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা প্রথম অধ্যায় থেকে মানে কন্টিনিউ করে যেতে হবে। কন্টিনিউ বলতে তোমার একটার সাথে আরেকটা রিলেটেড, তো তুমি চাইলেই সেন্ট্রাল টেন্ডেন্সি আগে ধরতে পারবা না, প্রেজেন্টেশন অফ ডাটা করে তোমাকে সেন্ট্রাল টেন্ডেন্সি ধরতে হবে। অথবা তুমি চাইলে এই ডিসপারশন আগে ধরতে পারবে না, অবশ্যই তোমাকে প্রেজেন্টেশন অফ ডাটা আগে শিখতে হবে। তার মানে কি 3-4টা চ্যাপ্টার একটার সাথে আর একটা রিলেটেড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, এই 4টা চ্যাপ্টার ফার্স্টেরটা না করলে বাকি 3টা চ্যাপ্টার তুমি ভালো মতো বুঝবে না, বুঝতে পারছো। এই জন্য ওই যেহেতু ওইটা আমাদের একটানা থাকতে হবে, এই জন্য ওইটাকে আমি পরে রাখছি। যেগুলো ওইটা ছাড়াও কিছুটা হয়ে যাবে ওইগুলো আমরা একটু আগে করতেছি, ইন্ডিভিজুয়ালস। যেমন ইন্ডেক্স করছি, ইন্ডেক্স কিন্তু অন্য কোনো চ্যাপ্টারের সাথে অতটা রিলেটেড না, এই জন্য আলাদা করতে পারছি। এটাও অতটা মিলবে না, তারপরও দুই একটা আসে, ওই ইসের জন্য আসে। এই মিন করলাম না আমরা একটু আগে, গড় বের করলাম, ওই গড়টাও কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে শিখতে হয়। এটা সিম্পল দেখে আর ওই ওই ধরনের গড় আমরা অ্যাভেলেবেল করি, এই জন্য এখানে পড়তে পারছি। তো আমরা ডেটা যে কালেক্ট করি, ওই যে আমরা ভ্যালু লিখি, যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এই ডেটাগুলো যে আমরা কালেক্ট করছি, সেই কালেকশনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেইটা মেজারমেন্ট করে এই সূত্র দ্বারা। প্রবাবেল এরর, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে। আমরা যে ডাটা কালেকশন করলাম, সেই ডাটা কালেকশনের মধ্যে কতটুকু ত্রুটিপূর্ণ আছে, সেই ইররগুলো আমরা বের করি এই ফর্মুলার সাহায্যে, ঠিক আছে। তো এই ডিজিটটা মনে রাখবা। আর এটা হলো নন ডিটারমিনেশন, এই যে নন ডিটারমিনেশন সূত্র, নিচে রুট n, এই ডিজিটটা এভাবে মনে রাখতে পারো। তুমি মনে করো 4, 5, 6, 7, এই 4টা ডিজিট মনে রাখবে, 4, 5, 6, 7 প্রবাবিলি এরর আসলে মনে রাখবে 4, 5, 6, 7। তো এই দুইটাকে আগে দিয়ে দাও, তাহলে তো হয়ে যায় নাকি, এই দুটোকে আগে দাও, তাহলে 6, 7, 4, 5 হয়ে যায় না। এভাবেও মনে রাখতে পারো 0. এভাবেও মনে রাখতে পারো, যদি ওইটা মনে না থাকে এইভাবে মনে রাখবে 4, 5, 6, 7, এটাকে আমি শেষের দুইটা ডিজিটকে আগে এনে দিব, তাহলে ওইটা হয়ে যাবে। বুঝতে পারছি? এই ছিল আমাদের বেসিক। আর একটা সূত্র ছিল, সেটা হলো র্যাঙ্ক কোরিলেশনের, বলছিলাম ওটা অঙ্কতে দেখাবো, ওটা এখন দেখালে বুঝবা না। এই তো আজকে তো আর অঙ্ক মনে করা যাবে, আর অঙ্ক ধরলে শেষ হবে না, বড় অঙ্ক। নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করবো, ঠিক আছে। সবকিছু কিন্তু বুঝাই পাচ্ছি, পরের ক্লাসে খালি জমছে আমরা অঙ্ক করবো। এগুলো সব কোরিলেশনের ছিল, কোরিলেশন শেষ হলে আমরা রিগ্রেশনে যাবো। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ হলো তোমরা যেহেতু কোরিলেশন বুঝাইছি কিভাবে কয়টা ঘর করতে হবে, কি করতে হবে, তো রিগ্রেশনেও কিন্তু সেম কাজই করতে হয়। কোরিলেশনের ঘর যেরকম হবে একদম সেম টু সেম, রিগ্রেশনের ক্ষেত্রেও সেম
ঘর হবে, জাস্ট এর সূত্রটা একটু ভিন্ন, সূত্রটা ভিন্ন হবে, আর বাকি সব কাজ সেম হবে। আজকে এই পর্যন্ত, হ্যাঁ আমরা নেক্সট ক্লাস থেকে অঙ্ক শুরু করবো। তোমরা বাসায় একটু এই সূত্রগুলো একটু বাসায় খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করো, হ্যাঁ।